বিহারে এবার পরিবর্তন না প্রত্যাবর্তন? আসন্ন বিহার নির্বাচন কি শুধু একটি রাজ্যের নির্বাচন, নাকি এটি গোটা ভারতের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশক হতে চলেছে? বিজেপি জেডিইউ জোটের সামনে কি নিজেদের দখল রক্ষা করার চ্যালেঞ্জ, নাকি বিরোধীদের জন্য নতুন সূচনা? কেন এই রাজ্যের ফলাফল এত গুরুত্বপূর্ণ? ভোটাররা কি বার্তা দিতে চলেছেন? তারা কি উন্নয়ন ইস্যুকে প্রাধান্য দেবে, নাকি জাতি ও পরিচয়ের রাজনীতি এখনো প্রভাব ফেলবে বিহার ভোটে? বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এমন কোন ইস্যু এবার ভোটের অবশ্যই কি প্রাধান্য পাবে? আর এই ইস্যুগুলো কি শুধুই প্রচারের ভাষায় সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব অভিজ্ঞতা ভোটার সিদ্ধান্ত নেবে বাস্তবের অভিজ্ঞতা থেকে? রাজনৈতিক দলগুলোর ইস্তিহারে যে প্রতিশ্রুতির বন্যা, তা কি সত্যি মানুষের আস্থা অর্জন করছে, নাকি ভোটাররা এখনো আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন করছে? প্রতিশ্রুতি নয়, কাজ কোথায়, এমন ধরনের প্রশ্ন কি ভোটাররা করছে? অন্যদিকে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায়, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক কি নির্বাচনে গণতান্ত্রিক স্বচ্ছতার প্রশ্ন তুলছে বিহারে? ভোটাররা কি এতে আস্থা হারাচ্ছে, নাকি আরো সচেতন হচ্ছে নিজেদের অধিকার নিয়ে? অনেকেই বলছে এই নির্বাচন হবে চাকুরি বনাম কল্যাণ নীতির লড়াই। সত্যি কি তাই, নাকি এর আড়ালে আরো কোনো গভীর রাজনৈতিক পুনর্গঠনের গল্প লুকিয়ে আছে? তাই এখন গোটা দেশের মনে প্রশ্ন, আগামী 5 বছরে শাসনভার কার হাতে তুলতে চলেছে বিহারের জনগণ? বিহারবাসী কি পুরনো নেতৃত্বে ভরসা রাখবে, নাকি পরিবর্তনের দিকে এগোবে? বিহারের ফলাফল গোটা ভারতের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আসন্ন বিহার নির্বাচনে পরিবর্তনের হাওয়া না প্রত্যাবর্তনের? কোন কোন ইস্যু মাথায় রেখে মানুষ ভোট দিতে পারে? পাশাপাশি বিভিন্ন দলের ইস্তিহার কতটা প্রভাবিত করবে ভোটারদের, তা নিয়ে আলোচনায় একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন 3 জন বিশিষ্ট সাংবাদিক। স্টুডিওতে রয়েছেন সাংবাদিক মণিময় রায়, এবং অনলাইন জুড়ে গেছেন আমার সাথে সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য এবং সাংবাদিক সাজ্জাদ আলী। আপনাদের 3 জনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ত্রিদীপবাবু, আপনার কাছে প্রথমে আসি। আসন্ন বিহার নির্বাচনে আপনি কি কোনো বড় রাজনৈতিক প্রবণতা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এই মুহূর্তে? ভোটাররা কি পরিবর্তনের সংকেত দিচ্ছেন, নাকি প্রত্যাবর্তনের পক্ষে আছেন বলে মনে হচ্ছে? আপনারা যখন আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি সেই মুহূর্তে ওই পাটনায় আমার যে সহকর্মী কাজ করেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে যে তথ্যগুলি দিয়েছেন সেটা আমি 1, 2, 3 করে বলছি। আচ্ছা, একটা ফিডব্যাক আসছে, সেই ফিডব্যাকটা বন্ধ করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে একটা ফিডব্যাক আসছে, এটা বন্ধ করতে হবে। বিহারের নির্বাচনে কোনো ওয়েভ নেই। নীতিশ কুমারের যা ইমেজ রাজ্যের মহিলা ভোটারদের ক্ষেত্রে, এখনো বিহারের মানুষ, বিহারের সাংবাদিকরা মনে করছেন নীতিশ কুমারের পক্ষে মহিলাদের ভোট তারা হাত খুলে দেবেন। 3 নম্বর যে পয়েন্ট যে বলছে বিজেপি মে ইন ফাইটিং, কিন্তু কিসের ভিত্তিতে বিজেপি লড়ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। 4 নম্বর যে মূল পয়েন্টটি আসছে সেটা হচ্ছে লালুর যে টিকিট বন্টন, সেই টিকিট লালু গোটা নির্বাচনে এতটাই অসুস্থ, তিনি ঘর থেকেই বেরোতে পারছেন না, ঘর এবং হাসপাতাল করছেন। 2022 সালে তার কিডনি ট্রান্সপ্লান্ট হয় এবং তারপর থেকে তিনি যথেষ্ট অসুস্থ, লালু বেরোতে পারছেন না। কিন্তু তার দলের টিকিট বন্টন থেকে শুরু করে তার দলে ওকে, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমাদের সঙ্গে বাবুর। আমি অবশ্যই মনিমিতার কাছে আসবো। মনিমিতা, আমরা যে বিষয়টা কথা বলছিলাম ত্রিদীপবাবুর সঙ্গে, আমরা অবশ্যই যোগাযোগ স্থাপন করব। সাজ্জাদা জুড়ে আছেন আমাদের সঙ্গে। মনিমিতা, এই প্রথম ব্যাপারটাতেই যাই আমি। আপনার কি মনে হয় যে মানে প্রত্যাবর্তনের হাওয়া দেখছেন, না মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে? দেখুন, মানে এত দূর থেকে তো এটা বলা সাংঘাতিক রকম কঠিন বিষয়। প্রত্যাবর্তনের
হওয়া। প্রত্যাবর্তন তো মানে পরিবর্তন তো যদি একটি দলের হিসেব যদি ধরি তো গত নির্বাচনেই হয়ে গিয়েছিল, যার ফলে আরজেডি সংখ্যাতত্ত্বের দিক থেকে দল হিসেবে বেশি ছিল। তো যাই হোক, এরপরে যেটা হয়েছে এর পরবর্তী সময়ে সেই নীতিশ কুমারের নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হলো সেটা তো ভেঙেও গেল, আবার হলো। তো ফলে নীতিশ কুমারের একটা নতুন নামও হলো, ফলে ইত্যাদি বিষয়গুলি আছে। কিন্তু এই ওয়েভ নেই যে বিষয়টা, আমার মনে হয় সেটা বোধহয় মানে সর্বক্ষেত্রে ঠিক না। যতটুকু আমরা খবর পেয়েছি ওয়েভ একটা আছে। আচ্ছা, ওয়েভ একটা আছে, সেটা মানে ভোট চুরির একটা ওয়েভ আছে। 6-7টা বিষয়ে আমি বলছি, একটা ভোট চুরি তো আছেই, ভোট চুরির ব্যাপারে ওই স্লোগানটা যেটা আছে যেটা একেবারে মিয়ে গেছে, কিছুটা কমে এসেছে ঠিক, কিন্তু একদম মিয়ে গেছে ঘটনাটা এরকম না। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান, যেটা আপনার মুখবন্ধতেই রয়েছে। তারপরে এই বিহারের মানে গণতন্ত্রের যে শুরুর যে জন্মভূমি, এই বিহার থেকে শুরু হয়েছিল, 77-এও শুরু হয়েছে, সেটা ওখান থেকেই শুরু, জয়প্রকাশের নেতৃত্বে। এরপর কর্পূরী ঠাকুরের ব্যাপার আছে। তারপর হচ্ছে জনজাতি, তপশিলি জাতি, পিছিয়ে পড়া মানুষের এই যে জনজাতি গণনা, জাতি গণনা যেটা শুরু হয়েছিল, তাদের চাওয়া পাওয়ার একটা বিষয় রয়েছে। পলায়ন মানে দ্যাট ইজ পরিযায়ী শ্রমিক, তাদের একটা বিষয় রয়েছে। দুর্নীতি, যেটা আপনার কথাতে উঠে এসেছে, এটা রয়েছে। চাকরি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, এটা একটা বিষয়, মানে শিক্ষার যে বিষয়টা নিয়েছেন। আফগারি নীতি, এই যে বিষয়টা, এইগুলি যে রয়েছে। সর্বোপরি মানে যে জিনিসটা হয়েছে যে মহিলারা নীতিশ বাবুকে হাত খুলে ভোট দেবে, যেটা বললেন, আমার মনে হয় সেখানে এত মহিলা বাদ যাওয়ার পরে এই বিষয়টা কিভাবে হবে আমি জানি না। আপনি বলছেন এসআইআর যে যা বাদ গিয়েছে তার অধিকাংশ মহিলারা, প্লাস আরেকটা জিনিস, সংখ্যালঘুরা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ সংখ্যালঘুরাই ওখানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এই যে 6 নভেম্বর 18টা জেলায় যে ভোট হবে, সেই 18টা জেলার 21টা কেন্দ্রের যে মানে ভোট হবে দ্বিতীয় দফা 11ই নভেম্বর, সেই ভোটের যে শুরু হওয়ার এই আজকে ধরুন দুপুরবেলা থেকে যে বিষয়টা প্রকাশ্যে এসে গেছে, এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 100 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তার ভিতরে একজন বর্তমান মন্ত্রিসভার একজন সদস্যের নাম জড়িয়ে গিয়েছে। আর জেডিইউর একজন প্রার্থী অ্যারেস্ট হয়ে গিয়েছে কালকে মাঝরাতে একটা খুনের কেসে। এই সমস্ত বিষয়গুলি, এবং মগধ যে জায়গাটা তাদের সবচেয়ে বেশি শক্তি প্রদর্শন করার কথা ছিল, সেখানে মগধে আরজেডি যেমন আপনার জনসভা করছে, তাতে আমার মনে হয় যে ওয়েভ নেই কথাটা মনে হয় সঠিক না, এবং ওয়েভ একটা আছে। এবং মোকামার যে ঘটনাটা, মোকামার লাস্ট যে অনন্ত সিং যে গ্রেপ্তার হলেন ওদের প্রার্থী, এই মোকামার যে দুলার চাঁদ যাদব খুন হয়ে যাওয়ার বিষয়টা, এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ওকে, তাহলে ওয়েভ আছে কিনা নেই সেটা নিয়ে একটা প্রশ্ন আমাদের শুরুতেই আমাদের টক শোতে আজ আলোচ্য বিষয়, সেটা ত্রিদীপ বাবু জুড়ে গেলে অবশ্যই আমরা ত্রিদীপ বাবু থেকে আরো বিস্তারিত জানবো, উনি কি ঠিক বলতে চাইছিলেন, ওনার সহকর্মী যিনি পাটনাতে এই মুহূর্তে অবস্থানরত রয়েছেন। কিন্তু সাজ্জাদ আলী আমাদের সঙ্গে জুড়েছেন, সাজ্জাদ আলী রয়েছেন বিশিষ্ট সাংবাদিক। দাদা সাজ্জাদ, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, মানে বিহার নির্বাচনকে আপনি অনেকদিন ধরেই ফলো করছেন, এখন এই মুহূর্তে দেখে কি মনে হচ্ছে, প্রবণতা কোন দিকে, মানে পরিবর্তন না প্রত্যাবর্তনের দিকে? আমাদের পূর্ব একটু ডিস্টেন্স হয়ে যায় কিন্তু আমরা এভাবে তো বিভিন্ন মিডিয়া আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তো সেখানে এই কঠিন হয় মনে হয় লড়াই দুটো গোষ্ঠীকে না। আমি প্রশান্ত এবং ওদের জন পার্টি যে বেশ কিছু অঞ্চলে যেভাবে খারাপ পাচ্ছিল, তো সেই ক্ষেত্রে এই দলের যারা এনডিএ কিংবা মহাগঠবন্ধন
কোন গোষ্ঠী বা কোন ব্লক ক্ষতিগ্রস্ত হয়, কিংবা এই দুটো গোষ্ঠীকে মাঠ দিয়ে পার্টি অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে পারছে না, বা কিছু বিদায় দিতে হয়, এটা একটা দেখার বিষয়। আমার মনে হয় যে, প্রশান্তের লড়াই ছিল 1 বছর, মাত্র 1 বছর, 15 বছর হয়েছে এই দল আবিষ্কার করেছে। আহ, প্রথম থেকে যতটুকু আহ, তারা ছিল, বিশ্বের মধ্যে যতটুকু সম্পূর্ণ একটা আপডেট হয়েছিল পুরো বিভাগ জুড়ে, সেটা একটু অঞ্চল ভিত্তিক হয়ে গেছে। আহ, একটা সময় কি হয়েছিল, হয়তো দিল্লির মতো হিসেবে প্রশান্ত আপনি কাজ করতে যাচ্ছে। আর বাকি যে তথ্যগুলো বিহার নিয়ে সারা ভারতই জানে যে বিহার বিহার করাপশন, লুটপাটে, এটাকে বলে গুন্ডা খেলাপি। হ্যাঁ, ইলেকশন পরিস্থিতিতে যেভাবে নির্বাচন করে সেগুলো কিন্তু বিহার, কিন্তু আবারও নির্বাচনকে ঘিরে বিভিন্ন আন্দোলন তেমনি বিশাল পরিস্থিতি রয়েছে। এর বাস্তবায়ন সম্ভব, এটা শুনতে পারবেন। কিন্তু আমি যেরকম এনডিএ আশা করছি, সেরকম ওটা আশাবাদী এই কারণে যে মানুষের জন্য সব প্রতিশ্রুতি করবেন। একটা উদাহরণ দিয়ে তেলেঙ্গানা বড় করেছিল কংগ্রেস, কিন্তু ফলে একটি ছাড়া বা দুটি ছাড়া মূল সেটা হচ্ছে বাসে মহিলার জন্য এটা ছাড়া বাকি 5টা প্রতিশ্রুতি কিন্তু এখন 3 বছর করতে পারে। তো কিন্তু একটু বাইরে মূল যে বিষয়গুলো আবার আপনার বিভিন্ন প্রত্যাশী জেলে আছেন, কাউকে একজন প্রচারক অনেক ওনাকে হত্যা করা হয়েছে। ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে স্পেশাল ক্রাইম বিপুল পরিমাণ নানা ধরনের করে লিকার বাজেট করছে। তো এগুলো নর্মালাইজেশন সিনারিও বিহারে। তো এই টাইমে আমার মনে হয় আর প্রথম ফেজের পর, প্রথম যেটা ইলেকশন, তারপর কিন্তু আমরা একটু কিছুটা হলে আমরা একটু কাজ করতে পারবো যে ওকে, আসবো আপনার কাছে আরো একবার। আমরা আসলে যখন ত্রিদীপ বাবু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, ত্রিদীপ বাবু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ত্রিদীপ বাবু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা আপনার কথায় আসবো, কিন্তু তার আগে সাজেদা যে কথাগুলো বলছিলেন আমি ফাঁকে একটু জুড়ে দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা সিনারিও, যে 2024 সালে লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন দলের কি অবস্থান ছিল 2024 সালে, গত বছরের লোকসভা নির্বাচনে জেডিইউ এবং বিজেপি 12টি করে আসন দখল করেছিল। 40টি, বিহারে 40টি লোকসভা সিট আছে, তার মধ্যে এলজেপি 5টা, আরজেডি 4টে, কংগ্রেস 3টে, সিপিআইএমএল 2টো, আর হিন্দুস্তান আওয়াম মোর্চা 1টা, এবং একটি নির্দল প্রার্থী একটি আসন জয়লাভ করেছিলেন। এই 40টা সিটের যেটা সমীকরণ ছিল 2024-এর লোকসভা নির্বাচনে। এখন এবছর বিধানসভা নির্বাচনে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি লড়াই করছে 238টি সিটে জনসুরাজ পার্টি, মানে প্রশান্ত কিশোরের পার্টি, যদিও প্রশান্ত কিশোর নিজে ভোটে লড়াই করছে না। যেটা সাজেদাও বলছিলেন যে এটা একটা বিরাট বড় ফ্যাক্টর হতে পারে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের। এনডিএ এবং মহাগঠবন্ধন বা ইন্ডিয়া ব্লকের যে জোট, তার সঙ্গে আরো একটি জোট রয়েছে গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেটি এই জোট কতটা ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে, জনসুরাজ পার্টি কতটা পাল্টে দিতে পারে, প্রশান্ত কিশোর নিজে কেন ভোটের ময়দানে এলো না, সেটা নিয়েও কিন্তু চর্চা হচ্ছে। ত্রিদীপবাবু, আপনি লালু প্রসাদ অসুস্থ, তার জন্য আরজেডির টিকিট বন্টনে লালু প্রসাদ যাদব নিজে করতে পারেননি বলে কিছু একটা বলছিলেন, যেখানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেখান থেকে আপনি বলার জন্য অনুরোধ করব।
আমি ওখান থেকে মানে আপনারা যেটা বলছেন সেটা পুরোটা শুনতে পেলাম না। আচ্ছা, কিন্তু যেটা শুনতে পেলাম সাজ্জাদ একটা মন্তব্য করেছিলেন যে পিকে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক, পিকে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কি ফ্যাক্টর? পিকে আসলে যে কাজটি করছেন সেটি হচ্ছে ভোট কাটুয়া হিসেবে কাজ করছেন। আর আমি যে বলেছিলাম যে ওয়েভ নেই, সেটা হচ্ছে বিজেপি এবং জেডিইউর পক্ষে যে ওয়েভ, আচ্ছা, ওদের যে ফিরে আসার যে ওয়েভ, সেই ওয়েভ কিন্তু নেই। আচ্ছা, প্রত্যাবর্তন, এইটা হচ্ছে মূল কথা। আচ্ছা, কারণ গত 2-3 দিনের মধ্যে বিজেপির সর্বোচ্চ নেতারা এবং রেখা গুপ্তা, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে যে রাজনৈতিক নেতা, গোটা ভারতবর্ষের যে মুখ্যমন্ত্রীরা এসছেন, এসে বিহারে ক্যাম্পেইন করছেন, সেই ক্যাম্পেইনে তারা তুলে আনছেন সেই দুটো প্রশ্ন। এক, বিহারের পুরনো জঙ্গল রাজের প্রশ্ন। দুই, বিহারের জাতিগত যে বিভেদ, জাতিগত বিভেদের প্রশ্নটাকে মনে রাখতে হবে। গত 20 বছর বিহারে নীতিশ কুমারী মুখ্যমন্ত্রী ছিলেন। যদি এই জঙ্গল রাজের উত্তরাধিকার, লালুর জঙ্গল রাজের উত্তরাধিকার কোটানকোট, তার যদি কারোর থেকে থাকে, সেটা তেজস্বী যাদবের নেই, সেটা থাকলে থাকতে পারে নীতিশ কুমারের। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে এই জঙ্গলরাজ প্রসঙ্গটা হঠাৎ করে তুলে আনতে হচ্ছে কেন বিজেপিকে? নাম্বার 2, বিজেপি মধ্যেই একটা বড় বিতর্ক দানা বেঁধেছে যে এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিজেপি এবং জোট যদি, বিজেপি এবং জেডিইউ যদি ক্ষমতায় আসে, তাহলে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না, এটা নিয়ে বিজেপির ভিতরেই একটা বড় লড়াই চলছে। সে কারণে বলতে বাধ্য হয়েছে জয়ী এমএলএরাই এসে নির্বাচিত করবে নতুন মুখ্যমন্ত্রীকে। নীতিশ কুমার মুখ, ভোট লড়াইয়ের মুখ, মুখ্যমন্ত্রী হওয়ার মুখ নয়। এই যে বিতর্কটা, এটা বিহারের মানুষের কাছে একটা প্রভাব ফেলবে। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে মগধ, পশ্চিম মুজাফফরপুর, এখানকার যে গ্রাউন্ড লেভেল রিয়ালিটি, সেটা হচ্ছে জাতিগত যে বাটোয়ারা, সেই বাটোয়ারার রাজনীতি একইভাবে লালুর পার্টিও করছে, বিজেপি এবং নীতিশ কুমারের পার্টিও করছে। সুতরাং এখানে কে এগিয়ে থাকবে তার উপরও নির্ভর করবে, কোন দল প্রচারে এগিয়ে থাকবে, ক্যাম্পেইনে এগিয়ে থাকবে, তার উপরও নির্ভর করবে এখান থেকে কারা কারা জিতবে। আর প্রশান্ত কিশোরের যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে কার্যত ভোট কাটুয়ার ভূমিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই আসনগুলোতে, আসনগুলোতে মহাগঠবন্ধনকে হারিয়ে দিতে পারে। কারণ প্রশান্ত কিশোর যে এজেন্ডা নিয়ে নেমেছেন, সেই এজেন্ডা কিন্তু অ্যান্টি লালু এজেন্ডা। তো অ্যান্টি লালু এজেন্ডা নিয়ে নেমে যে ইস্যুগুলো তুলে আনার চেষ্টা করছে, কাজ, চাকরি ইত্যাদি প্রশ্নগুলো তুলে আনার চেষ্টা করছে, সে তো নীতিশ কুমার দেয়নি। নীতিশ কুমারকে প্রশ্ন করতে হবে। তো এইখানটাতে অত্যন্ত সুকৌশলে ভোট কাটুয়ার ভূমিকা পালন করছেন প্রশান্ত কিশোর। এবং এই যে ভোটটা কাটা হবে, যেগুলো খুব অল্প মার্জিনে, 5000 থেকে 500 ভোটের ব্যবধানে যেগুলি নির্ধারিত হয় যে আসনগুলি, সেই আসনগুলিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ওকে, এখন প্রশ্ন গঠবন্ধনকে হারিয়ে দিতে পারে। ঠিক, মানে এখন এবারের বিহার নির্বাচনে প্রশান্ত কিশোরের ভূমিকা বা প্রশান্ত কিশোরের দলের ভূমিকা নিয়ে চর্চা সবচেয়ে বেশি। সেখানে বিভিন্ন যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোর থেকেও গুরুত্ব পাচ্ছে প্রশান্ত কিশোরের ভূমিকা। আমরা একটা ছোট্ট একটা তথ্য দিতে চাইব। 2024 সালের বাই ইলেকশন, উপনির্বাচনে 2024 সালের বাই ইলেকশন, পিসিআর অডিও যাচ্ছে না ত্রিদীপ বাবু, আপনি একটু যদি দেখতে হয়, 13ই নভেম্বর 2024 সালে বাই ইলেকশন হয়েছিল, উপনির্বাচন হয়েছিল বিহারে। সেখানে প্রথমবারের মতো জনসুরাজ পার্টির প্রার্থীরা লড়াই করেছিল। দুটো সিটের আমি জাস্ট তথ্য তুলে ধরছি। ইমামগঞ্জ, সেখানে জনসুরাজ পার্টির জিতেন্দ্র পাসওয়ান
উনি তৃতীয় স্থান দখল করেছিল, ভোট পেয়েছিল 37,103টি ভোট, যেটা যদি আমরা পার্সেন্টেজে যাই শতাংশের বিচারে 22.46%। আর বেলাগঞ্জে মোহাম্মদ আজমাল, উনিও তৃতীয় স্থান দখল করেছিল, ভোট পেয়েছিল 17.28 মানে 17,283টি, আর শতাংশের বিচারে 10.66%। মানে এখন কথা হচ্ছে যে তৃতীয় স্থান অধিকারী যদি 22% ভোট পায় বা 11%, প্রায় 11% ভোট পায়, তাহলে সেটা নিশ্চয়ই, যেটা ভোট কাটুয়ার কথা বলছিলেন এই মুহূর্তে ত্রিদীপ বাবু, সেটা হচ্ছে। তাহলে মনিমুদা, তাহলে কি কিংমেকার এবারে বিহার নির্বাচনে আলটিমেটলি প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি হতে চলেছে? দেখুন, এই মুহূর্তে মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অন্তত যে ভোট যাত্রা বা ভোট চুরি যাত্রার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছে বিহারে, সেখানে ভোট কাটাকাটি একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতো যদি এই ঘটনাগুলি না ঘটতো পরপর। কারণ বিশেষ করে জনসুরাজ পার্টি যে কথা বলছেন আমি অস্বীকার করি না, ওনার একটা ভূমিকা আছে সব জায়গাতে, প্রশান্ত কিশোর। কিন্তু প্রশান্ত কিশোর নিজে ভোটে না আসার পরিপ্রেক্ষিতে, ভোটে না দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে যে ইমেজটা তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটা মানে পিছনের সারিতে তাকে নিয়ে যাচ্ছে। এই কারণে এই প্রশ্নটা ওনার সামনে আসছে, আপনি নেতৃত্ব দিতে পারেন, তাহলে মানে প্রচারক নেই আর আপনি অন্যর প্রচারটা নিয়ে নিচ্ছেন ইত্যাদি প্রশ্নগুলি আসছে। আর ওনার যা ডিমান্ডগুলি, সেই ডিমান্ডগুলি তো নীতিশ কুমারের বিরুদ্ধে, অধিকাংশ ক্ষেত্রে নীতিশ কুমারের বিরুদ্ধেই আছে। আর লাল্লু যাদব এখন স্পটে নেই। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে যে ফেস বার করে দিয়েছে মহাগঠবন্ধন, এরা বার করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এনডিএ এই জায়গায় কিন্তু কয়েক স্টেপ পেছনে চলে গেল। নীতিশ কুমার চিফ মিনিস্টার হবেন কি হবেন না এটা যেমন তারা ঠিক করতে পারেননি, এটা মানে সংসদীয় দল বা পরবর্তী সময় বিধানসভায় যারা জিতে আসবেন তারা ঠিক করবেন, এই কথা যেমন বলছেন। সবচেয়ে বড় কথা যে একটা ম্যানিফেস্টো ডিক্লেয়ার করতে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল। এত কম সময়ে ম্যানিফেস্টোর কেন এখান থেকে মানে পিছিয়ে এলেন কেন? প্রশ্নের জবাব দিতে হবে যে এইগুলি সাংবাদিকদের অ্যাভয়েড করে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এই ম্যানিফেস্টোতেও উনি দীর্ঘক্ষণ থাকতে পারলেন না স্টেজে, চিফ মিনিস্টার কেন অ্যাভয়েড করছেন? আর যদি এনডিএ মেজরিটি পায়, নীতিশ কুমারকে বাদ দিয়ে এনডিএর পক্ষে মেজরিটি পাওয়া মুশকিল। নীতিশ কুমার জেডিইউ কে বাদ দিয়ে, এবং এখন মেজরিটির ক্ষেত্রে দুদলে কিন্তু সমান সমান সিট লড়াই করছে। এখানে আমি একটু অ্যাড করতে চাইবো যে সংখ্যা তত্ত্বে যদি আমরা দেখি, না বিজেপির না জেডিইউর একা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভাবনা নেই, কারণ বিজেপি 101, জেডিইউ 101 নেই। উল্টো দিকে মহাগঠবন্ধনে কিন্তু আরজেডি সম্ভাবনা আছে। এই পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিটা আপনি যেটা ধরেছেন অসাধারণ ধরেছেন, যে এই পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে বলছি, প্লাস আরেকটা জিনিস যোগ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দুটো ক্র্যাচ রয়েছে, একটা কিন্তু জেডিইউ। নীতিশ কুমারকে বাদ দিয়ে এই ক্র্যাচ টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন, এবং পলিটিক্যাল সেন্স আমার বলে না যে অন্য, আমি পলিটিক্যাল সায়েন্সটা পড়িনি। আবার আরেকটা বিশেষ আপনি বলছেন মানে বিজেপি যদি একা যদি ভালো রেজাল্ট করে, তাহলে অন্যদের নিয়ে জেডিইউকে বাদ দিয়ে সরকার করা সম্ভাবনা অসম্ভব, কারণ সেন্ট্রালে এই মুহূর্তে জেডিইউর উপর ভর করে অসম্ভব। এই জায়গায় আপনারা আরেকটা জিনিস চিন্তা করুন যে 2020 সালে যে লালু প্রসাদের দল মানে আরজেডি যে সিট দিয়েছিল তার থেকে একটা কম দিয়েছে এবার। গতবার বোধহয় ছিল 144, এবার 143টা সিটে দাঁড়াচ্ছে। কংগ্রেসেরও এবার কমেছে। কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে লোকটা ঢুকে ফেলেছে, যেটা প্রশান্ত কিশোরের থেকেও বড় সমস্যা, মানে এনডিএ কে যেটা বেকায়দায় ফেলে দিতে পারে, সেটা হচ্ছে আপনার এই তাঁতি, দ্যাট ইজ আইপি গুপ্তা দল যেটা করা হয়েছে, সেই দলটা যে যারা করেছেন ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি, এরা মানে এই হঠাৎ করে গঠবন্ধনকে একটা ভালো হাওয়া দেয়। এই যে সমস্ত গান্ধী ময়দানে যত আপনার হয়েছে, র্যালি হয়েছে, প্রত্যেকটাতে কিন্তু এই যে ওদের যে মানে যে একটা বিশেষ সম্প্রদায়, এই যে তাঁতি তত্তা সমাজ এবং তাঁতি পান সমাজ, এটার কিন্তু টোটাল ভোটের সংখ্যা কত জানেন? 84 লক্ষ। এবং এদের দল থেকে কেউ কোনোদিন বিধানসভাতে যায়নি,
কেউ কোনোদিন লোকসভাতে যায়নি। এই যে সেন্টিমেন্টটা এরা মাঠে নিয়ে যেতে মানে সক্ষম হচ্ছে, যার ফলশ্রুতিতে এই যে দলটাকে, আইপি গুপ্তার দলটাকে, এবং যার ফলশ্রুতিতে আপনারা একটা খুব ভালো করে লক্ষ্য করবেন, মোটামুটি মহাগঠবন্ধন কিন্তু তারা যদি ক্ষমতায় আসে, চিফ মিনিস্টার কে হবে যেমন ঠিক করেছেন, পাশাপাশি একজন ডেপুটি চিফ মিনিস্টারের কথাও কিন্তু তারা বাতাসে ভাসিয়ে দিয়েছেন, মুকেশ সাহানি। তো এই যে ভদ্রলোক, এই দুজন, এই মুকেশ সাহানি হচ্ছে, আমি যদি ভুল না করি, হচ্ছে মাল্লা সম্প্রদায়ের একটা বিশাল ভোট আছে, ব্যাংক আছে। না, এখন এই যে আইআইপির কথা বলছেন, আইআইপি 3টে আসনে লড়বে, 3টে আসনে লড়াই করবে শুধু না, কিন্তু বাকিদের ফ্যাক্টর হবে তো, অন্য আসনে ফ্যাক্টর হয়ে যাবে, কয়টা ভোটের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, অনেক কয়টা সিটের, অনেক কটা সিটের। আমি বলছি তো ওদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 84 লক্ষ। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে যেখানে আরজেডি, কংগ্রেস বা এই মহাগঠবন্ধন হচ্ছে, ঠিক এই মানে এই আইপি গুপ্তাকে, মানে ওদের যে নেতা আইপি গুপ্তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, সাজ্জাদা, এই যে সমীকরণটা বলা হচ্ছে, তাহলে কি বিহার রাজনীতিতে এখনো সেই জাত পাত বা এই কাস্টিজম, এই রাজনীতি এখনো প্রভাব বিস্তার করছে সবচেয়ে বেশি? সেখানে কি তাহলে সাজ্জাদা শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ওকে, না সাজ্জাদা শুনতে পাচ্ছেন না, ত্রিদীপ বাবু শুনতে পাচ্ছেন? আমি এই জায়গায় একটা জিনিস, সাজ্জাদা আপনি এখন শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন না, দুজনের মধ্যে কেউই শুনতে পাচ্ছেন না, অডিও নেই, কেউ অডিও নেই বলছেন। ওকে, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? ত্রিদীপ বাবু আপনি শুনতে পাচ্ছেন? অডিও আসছে এবং অডিও শোনা যাচ্ছে না, এবং একটা ইকো হচ্ছে, অডিও আসছে, ইকো হচ্ছে। ওকে, যিনি আছেন পিসিআর এ, তাকে বলুন অডিওটা ঠিক করতে। আপনাদের অডিও আমরা পাচ্ছি না। ওকে, পিসিআর অডিও পাচ্ছেন না, অডিওতে ইকো আসছে। আর সাজ্জাদা আপনার কি খবর? আপনি একবার বলুন কি সমস্যা হচ্ছে। সাজ্জাদা কিছু শুনতেই পাচ্ছেন না। ওকে, সাজ্জাদার কথা তো আমরা শুনতেই পাচ্ছি না। ওকে, ঠিক, সাজ্জাদার কথাও বোঝা যাচ্ছে না। ওখানে ভেতরে কিছু খোলা আছে, কোন অডিও সিস্টেম। একদম একদম, আমরা দেখছি, আমরা আসবো আপনাদের কাছে, আপনাদের কাছে। হ্যাঁ মনুমদা, আপনি যেটা বলছিলেন বলুন। আমি যেটা বলছিলাম যে ওই যে জায়গাটায় আটকে ছিলাম, যে এইগুলি, এই যে আপনি যেটা মানে জাতপাতটা কি সমস্যা হবে কিনা, নিশ্চয়ই বিহারে এটাই তো ভোট। আচ্ছা, মূলত তো এটাই ভোট। মানে তাহলে কি এই যে যুব সমাজ, এই যে জেনারেশন পাল্টাচ্ছে, এখনো কি সেই একই অবস্থায় বিহার রয়েছে? একটা অংশ এখনো আছে। এখন নতুন করে যেটা যুক্ত হয়েছে আর কি, যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জনসভাতে, যেখানে লক্ষ্য করা, যুব সমাজ কিন্তু চাকরির কথাটা চিৎকার করে বলছে। আচ্ছা, আমাদের কেন এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিরাট অংশের মানুষ, কয়েক কোটি লোক এই যে পালিয়ে যাচ্ছে, পলায়ন বলছে ওরা শব্দটা, এই যে পলায়ন, হ্যাঁ, পরিযায়ী শ্রমিক শুধু না, কর্মসংস্থানের জন্য যেমন যাচ্ছে, শিক্ষার জন্যও যাচ্ছে। আপনি দুটো জিনিস যদি, স্বাস্থ্যের জন্যও যাচ্ছে। অদ্ভুত, বিহার থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, বিহার চিকিৎসা করার জন্য, আমরাও যাচ্ছি, চিকিৎসা করার জন্য যাচ্ছে, যেমন বাইরে চলে যাচ্ছে, শিক্ষার জন্য বাইরে চলে যাচ্ছে, আবার চাকরির জন্য বাইরে চলে যাচ্ছে। তাহলে রইলটা কি বিহারে? বিহারে শুধুমাত্র এই যে ত্রিদীপবাবু যে কথাটা বললেন, যে জঙ্গল রাজের কথা তুলে আনা হচ্ছে, আর কিছু নেই তো হাতে বলার মতো, আপনার কাছে কিছু নেই এই মুহূর্তে। শুধুমাত্র 3টে না 4টে চিনির কল করা হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন এসে চা খাবো, করতে পারেন নেই। ওকে, ত্রিদীপবাবু শুনতে পাচ্ছেন এখন আপনি আমাকে? ত্রিদীপবাবু শোনা যাচ্ছে এখন? শুনতে পাচ্ছি। ওকে, ত্রিদীপবাবু যে জিনিসটা এই যেটা মনোমিতা বলছিলেন, জাতপাতের রাজনীতির কথা, সাজ্জাদা এখন শুনতে পাচ্ছেন না, জাতপাতের রাজনীতি বিহারে এখনো প্রভাব বিস্তার করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এবারের ভোটে এই যে 1 কোটি চাকুরি, এনডিএর 1 কোটি চাকুরি, এবং মহাগঠবন্ধন বলছে যে 20 মাসের মধ্যে প্রত্যেক পরিবারে ন্যূনতম একজন সরকারি চাকুরিয়ান থাকবে। পাশাপাশি যারা অন্যান্য কাজ করছে সরকারি দপ্তরে, সেটা আউটসোর্সিং হোক বা কন্ট্রাকচুয়াল বেসিস হোক, সবার চাকুরি নিয়মিতকরণ করা হবে। এই চাকুরির এটা কতটা বাস্তব বলে আপনার মনে হয়, এবং যারা ভোটার, গণদেবতা কতটা প্রভাবিত হচ্ছে এই চাকুরির বিষয়টাতে? যেহেতু মানে বিহারে যুব সমাজ বেকারত্ব নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং অনেক আন্দোলন আমরা দেখেছি। একদম, এবং
একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে 56 সেকেন্ডে একটা জোটের যে ইলেকশন ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো 56 সেকেন্ড প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ওখান থেকে বেরিয়ে গেছেন, 26 সেকেন্ড তার হাতে ওই ম্যানিফেস্টোটা ছিল। তাহলে ওই 56 সেকেন্ড এবং 26 সেকেন্ড ম্যানিফেস্টো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার যে ফটো রিল, সেই ফটো রিল ছাড়া মুখ্যমন্ত্রীর আর কোনো কাজ নেই। মনে রাখতে হবে 20 বছরের মুখ্যমন্ত্রী, 1-2 বছরের নয়। 1, 2, কিষানগঞ্জের সভা থেকে জিতেন রাম মাঝি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহার, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি মন্তব্য করেছেন শেরশাবাদী কমিউনিটি অফ মুসলিমস, শেরশাবাদী মুসলিম যারা, তারা নাকি বিহারে বহিরাগত। এই শেরশাবাদী কারা? তারা ভারতবর্ষের বিহারের নেবারিং স্টেট ওয়েস্ট বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ থেকে গিয়ে সেখানে বসবাস করে। তারা কোন ভাষায় কথা বলে? তারা যে ভাষাটায় কথা বলে সেটা হচ্ছে হিন্দি মেশানো বাংলা। সেটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে ভাটিয়া। ভাটিয়া যে মানে লিঙ্গুইস্টিক, সেই ভাটিয়া লিঙ্গুইস্টিকে তারা কথা বলেন। তাদেরকে বলা হচ্ছে তারা নাকি বহিরাগত। কেন এই বহিরাগত প্রশ্ন তুলে আনা হচ্ছে? যদি 20 বছর বিহার একেবারে বদলে গিয়ে থাকে। আসলে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিহার ভারতবর্ষের বৃহত্তম জনসংখ্যার রাজ্যগুলোর মধ্যে একটা। একদম। বিহারে যেভাবে এসআইআর করা হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন থেকে দেশের সরকার বারবার করে সুপ্রিম কোর্টের কাছে ধমক খেয়েছে, নির্বাচন কমিশন খেয়েছে, দেশের সরকার তো খায় না, কারণ এরা স্বাধীন সংস্থা। এবং নির্বাচন কমিশন যে দেশের সরকারের নির্দেশেই চলছিল সেটাও বোঝা যাচ্ছিল। 3 নম্বর যে প্রশ্ন, তাহলে যদি আপনার কাছে কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকে তখন আপনি বহিরাগত কথা বলেন। যখন আপনার কাছে রাজনৈতিক কোনো এজেন্ডা না থাকে তখন আপনি ওই 1 কোটি চাকরি, 2 কোটি স্বাস্থ্য কেন্দ্র, 3 কোটি স্কুল করে দেবো, এই কথাগুলি বলেন। 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে, 2014 সালে আসার কথা ছিল, 2025 সাল। তারপরে অমিত শাহ বলেছিলেন ও তো জুমলা হয়। তো এখন যদি বিহারের মানুষ বলেন যে ইয়ে ভি জুমলা হয়, তখন কি করবেন আপনি? একদম। অবশ্যই আসবো আপনার কাছে দিলীপ বাবু। সাজ্জাদা কি শুনতে পাচ্ছেন? সাজ্জাদা অনেকক্ষণ অপেক্ষা করছেন, এখন কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সাজ্জাদা, সাজ্জাদ আলী আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। সাজ্জাদা শুনতে পাচ্ছেন কি আপনি? হ্যাঁ, যেটা জানতে চাইছিলাম আসলে এবারের যে নির্বাচনের মানে অনেকগুলো ইস্যু তো বিহারে রয়েছে, কিন্তু ওয়েব বলুন বা ইস্যু বলুন, কিন্তু ভোটাররা কিসে প্রভাবিত হবে? বা যেই ধরনের ইস্তেহার আমরা দেখলাম, এনডিএর আমরা দেখলাম শুরুতেই 1 কোটি চাকুরি, তারপর চাকুরি এবং কর্মসংস্থান, সরকারি চাকুরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা। উল্টো দিকে মহাগঠবন্ধনে আমরা দেখলাম 20 মাসের মধ্যে প্রত্যেক পরিবারে, বিহারের প্রত্যেক পরিবারে, যেখানে যে পরিবারে সরকারি চাকরি নেই তার একজনকে, পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। তাহলে বিহারের তরুণ ভোটাররা কি এই বা নির্বাচনে এই প্রতিশ্রুতিতে, এই ইস্তেহারে প্রভাবিত হচ্ছে বলে মনে করছেন? গরিবী এমন একটা জিনিস, বা কর্মসংস্থানে বাইরে আছেন তাদের জন্য একটা চাকরি, এটা প্রয়োজন হোক বা যেটাই হোক, এটা এত গুরুত্বপূর্ণ যে এটা অংশ তো নিশ্চিত প্রভাবিত হবে। এবং বিহারের যুব সমাজের চাকরিতে প্রয়োজন, বিশাল সংখ্যায় সেখানে বেকারত্ব আছে। এবং এখনো ভারতবর্ষের মধ্যে বিহারের মতো রাজ্য যেখান থেকে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কর্মসংস্থানের জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন। আপনি নয়াদিল্লি রেল স্টেশন থেকে চেন্নাই রেল স্টেশন, ওদিকে আমাদের রেল স্টেশন থেকে আপনি গুয়াহাটি রেল স্টেশনে যান, আপনি বিহার রাজ্যের অধিবাসীদের, নাগরিকদের আপনি পেয়ে যান, যারা
কোনো না একটা কাজে যে আমাদের এই চ্যানেলটি ত্রিপুরা থেকে প্রচারিত হচ্ছে। আমরা যেখানে বলতেছি ত্রিপুরা থেকে বাইরে, আমি আশেপাশেও দেখেছি যে বিহার রাজ্যের মানুষরা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সাথে যুক্ত। এটা দোকান হোক, সুপার মার্কেট হোক, বা নানাভাবে যেগুলো বলে সিকিউরিটি সার্ভিসেস, সেগুলো বিহারের প্রচুর মানুষ, মানুষ এখন জড়িয়ে আছেন। তো সেই ক্ষেত্রে বিহারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন যদি সত্যি ঘটে, সেটা বিহারবাসীর জন্য মঙ্গল। সেভাবে আমরাও ভারতবাসী হিসেবে আমরাও তাতে খুশি হব, কারণ বিহারের এই যে পিছিয়ে পড়া আর বিহারের যে জঙ্গলের একটা খ্যাতি বা সুখ্যাতি এবং অন্যান্য যে দুর্নীতির যে সংবাদগুলো আমরা ছোটবেলা থেকে খবরের কাগজ থেকে শুরু করে একটা টেলিভিশন পর্দায় পাবো, সেখান থেকে যদি একটু পরিবর্তন আছে, সেটা তো যথেষ্ট একটা সদর্থক বার্তা বহন করবে। আর শুধু নির্বাচনের প্রতিশ্রুতির মাধ্যমে কর্মসংস্থান সম্ভব না। এই কর্মসংস্থান হতে গেলে একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং যেটা কাজ এবং তাদের মধ্যে একটা মিল ঘটাতে হবে, সেটা রাজনৈতিক দলগুলি জানেন। কিন্তু নির্বাচন এমন একটি বিষয়, জয় পরাজয়টা একটি সবচেয়ে বেশি মাথায় নিয়ে রাজনৈতিক দলগুলি বা জোর তারা আকার সম প্রতিশ্রুতি দিয়ে বসেন। একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম। তবে আপনি একটু আগে শুনতে পাইনি প্রশ্নগুলো বা একটু ডিসরাপশন ছিল। আমি বলতে চাই যে বিহারের এই নির্বাচনে এবারে এনডিএ জোট থেকে বেশি চমৎকার বোধ হয় ইন্ডিয়া জোট দেখাতে পেরেছে যে বিএনপি যে রাজনৈতিক দল, যেগুলি মূলত চাকরি যেটা এসসি কমিউনিটির উপরে যাদের প্রভাব বিহারে, তাদের একজনকে মুখ্যমন্ত্রী করার যে প্রতিশ্রুতি ইন্ডিয়া জোট দিয়েছে, কংগ্রেসকে কিন্তু মানে সরিয়ে রাখা হয়েছে। যদিও কংগ্রেসকে বলা যে আরজেডি বৃহৎ কম হলেও বিহারের রাজনীতিতে তাদের হাতমানি হচ্ছে কংগ্রেস। এই কারণে দেখবেন আপনি যে সংবাদ সম্মেলন থেকে শুরু করে সবকিছুতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাই মুখ্য ভূমিকা পালন করে বিহারের জোটের বিভিন্ন পর্যায়ে। তো এই পর্যন্ত আমার একটি বক্তব্য। ঠিক, আমি আসবো, আর খুব বেশি সময় নেই। আমরা একটা শেষ বিষয় নিয়ে জানতে চাইবো, কারণ আসলে বিহারকে নির্বাচনকে নিয়ে কি ক্ষণিক সময়ে মানে সমীক্ষা বা যেটাই বলুন পর্যালোচনা করাটা সম্ভব নয়। ত্রিদীপ বাবু, একটা বিষয় হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্পষ্ট, আমরা তো বিভিন্ন এখানে জোট তো দেখতে পেয়েছি। আপাতত 3টে জোট তো আমাদের কাছে সামনে রয়েছে বিহার নির্বাচনে, এনডিএ জোট, ইন্ডিয়া ব্লক এবং ডেমোক্রেটিক গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটাকে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান জোট সমীকরণগুলো কতটা স্থায়ী হবে বলে মনে হয় ভোটের পর, নির্বাচনের পর কতটা স্থায়ী হবে, সেটা এনডিএ জোট বলুন কিংবা ইন্ডিয়া। যে মিনিমাম যে কর্মসূচি আছে সেই কর্মসূচি ধর্মকে নিয়ে রাজনীতি, শেখার বিরোধিতা, ভারতবর্ষের সংবিধান দাবি, এগুলো হচ্ছে সিমেন্টিং পয়েন্ট। এনডিএ এর পক্ষে যে জোট তৈরি করা হয়েছে, সেই জোটের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষকে আমরা একটা নতুন জায়গায় নিয়ে এসেছি, বিশ্বগুরুর আসনে নিয়ে এসেছি, সেইখান থেকে এই জোট কোনোদিনই দীর্ঘস্থায়ী হয় না। এক। দুই, দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে বিহার আসলে বিহারেই আছে। যে প্রশান্ত কিশোর নিজে ঘোষণা করেছিলেন আমি একজনও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটকে প্রার্থী করব না, তার প্রার্থী তালিকায় 44 জন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের প্রার্থী রয়েছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, এই ভ্যানগার্ডে আমরা যারা এসেছি, আমরা তো কেউ পয়সা পাই না, তারা সেখানকার কর্মচারী, আমরা স্বাধীন, আমরা বলতে পারি আমরা থাকবো বা থাকবো না, কিন্তু আপনারা বলতে পারবেন না, পলিসি নিতে হবে বেতনের জন্য। এইখানে সেই ঘটনাটা ঘটছে। রাজনীতির কর্পোরেট কি রাজনীতিকে এবার পরিচালনা করবে? এইরকম কোন পরিকল্পনা তৈরি হচ্ছে?
সেটা যদি হয়ে থাকে, আমেরিকান স্টাইলে যে গণতন্ত্রের কথা পিকে বিশ্বাস করে, সেটাকে যদি তিনি ওখানে অ্যাসিড টেস্ট হিসেবে চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু এই বহুদা বিভক্ত ভারতবর্ষে, বহুদা কালচার, সংস্কৃতি, ভাষা, পোশাক এই ভারতবর্ষে সেই রাজনীতি কতটা চলবে তারও একটা অ্যাসিড টেস্ট কিন্তু এবার বিহারের মাটিতে হবে চলেছে। অবশ্যই সেদিকে প্রশান্ত কিশোরকে খুব হেলাফেলা করবার কোনো কারণ নেই, কারণ সে যে কটা কথা বলেছে সব কটা কথার পেছনেই এটা একটা অন্য রাজনীতি আছে, যে রাজনীতি ভারতবর্ষের রাজনীতির কথা বলে না। ওকে, অসংখ্য ধন্যবাদ ত্রিদীপদের সঙ্গে থাকার জন্য। আজ সময় ফুরিয়ে গেছে, আপনি থাকুন। আমরা একটু একই বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুললেন শেষ মুহূর্তে, কিন্তু আলোচনার সময় নেই আর। মনে মতো আপনার কি মনে হয় এই বিষয়টাতে, মানে ভোটের পর এই যে জোটগুলো কতটা থাকবে স্থায়ী, নির্বাচন ফুরিয়ে যাওয়ার পর একে অপরের পাশে থাকবে বলে মনে করেন? এখন অব্দি তো দেখা যাচ্ছে যে থাকার মতো বিষয়, কারণ 24-এর নির্বাচন হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়া জোট থেকে তো খুব সরে গিয়েছে কেউ, ইত্যাদি বিষয়গুলো নেই। টপল হয়েছে কেউ কেউ, আবার এসেছে, সরে যেতে পারেনি। এই মুহূর্তে জোট ছাড়া সম্ভব না। আর এই বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় আঞ্চলিক দলগুলিকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। যে কথা বলেছিলেন যে 1 কোটি চাকরি, সেই প্রসঙ্গক্রমে বলি 2020-তে কিন্তু এই এনডিএ জোট বলেছিল 19 লক্ষ চাকরি, এবার এটা একটু বাড়িয়েছে, তো 1 কোটি চাকরি করে দেওয়া হবে। তো যাই হোক, এরপর আর বলা হবে জুমলা টুমলা ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল বিষয়টা যেটা আর কি মনে রাখতে হবে, বিহারে এটা সবার মাথায় ঢুকে গিয়েছে যে এই মুহূর্তে বিহারে এই যে কারখানা না থাকার পরিপ্রেক্ষিতে চাকরি টাকরি ইত্যাদির কথা আমরা যে বললাম, এই মুহূর্তে বিহারে যে জিনিসটা ব্যাপকভাবে প্রচারে আসছে, যেটাকে মানে কমব্যাট করতে পারছে না এনডিএ জোট, সেটা হচ্ছে 4 কোটি প্রায় মানুষ, 4 কোটি প্রায় মানুষ কিন্তু এখন বিহারের বাইরে চাকরি, শিক্ষা ইত্যাদি নিয়ে তারা বাইরে রয়েছে। হ্যাঁ, এরা কিন্তু ভোটার, এরা ভোটার। আরেকটা হচ্ছে 2024-এর আপনি যে নির্বাচনের একটা রেজাল্ট দিলেন, এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে বলি, এগুলি তো সবকটা ওই যে 65 লক্ষ বাতিল ভোটার রয়েছে। ফলে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, নির্বাচন কমিশন কতটা ভূমিকা নেবে, ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করে দেওয়ার পরও বিহারে সরকার 10,000 টাকা করে মহিলাদের জন্য টাকা ঢুকিয়ে দিয়েছেন, যেটা বেআইনি, যেটা পারেন না। নির্বাচন কমিশন কিন্তু সেই কথাটা এখন অস্বীকার করতে পারবেন না। ওকে, সময় ফুরিয়ে গেছে, একদম সময় ফুরিয়ে গেছে। হ্যাঁ, এক লাইনে আমি একটা কথা বলবো। এই যে কথাটা স্যার বললেন, সেটাই খুব গুরুত্বপূর্ণ। বিহারে এই কয়েনেজটা চালু হয়ে গেছে, যারা বেরিয়ে গেছে বিহার থেকে কাজের জন্য, শিক্ষার জন্য, চাকরির জন্য এবং স্বাস্থ্যের মানে চিকিৎসার জন্য, তাদেরকে বলা হচ্ছে লাপাতা বিহার। ওকে, এই কয়েনেজ বিহারের বুকে চালু হয়ে গেছে, এই লাপাতা বিহারকে খুঁজে আনতে হবে। এরাই হচ্ছে আসল ভারতবর্ষ, যে ভারতবর্ষ বিহারে বাস করে, এবং বিহার তারাই আসল বিহার। ওকে ওকে, আর সেই বিহারকে খুঁজে পাওয়া যায় কিনা আমরা অবশ্যই খেয়াল রাখবো, তবে এই নির্বাচন সফল হতে পারে। ঠিক। সাজিদা, একদম শেষ মুহূর্তে আমি জোটের কথাটা বলছিলাম, একদম জাস্ট 1 মিনিট সময় আছে হাতে আর অনুষ্ঠান শেষ করার। আপনার কি মনে হয় এই জোট নির্বাচনের পরও এই জোটগুলো ঠিকঠাক ভাবে থাকবে, স্থায়ীভাবে থাকবে একে অপরের পাশে? আমি যতটুকু শুনতে পাচ্ছি প্রশ্নটা এই জোট, দুটো প্রধান জোট থাকবে। আচ্ছা, তো ইন্ডিয়ার জোটের ক্ষেত্রে ভিআইপি যে দলটি ছিল, এখানে খুব অনিশ্চয়তা ছিল। তারপরে ভিআইপি যে প্রধান শাহানি, ওনাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হয়েছে যদি ইন্ডিয়া জোট বিজয়ী হয়। আমার মনে হয় যে নীতিশের ব্যাপার, নীতিশ কুমারের বিষয়টা কোন সময় মুখ্যমন্ত্রী হিসেবে রাজনীতিতে, প্লাস আরো এক যে ছোট্ট মানে এনডিপি আছে, তাদের ক্ষেত্রে খুব একটা করে বলা যায় না। অন্যদিকে ইন্ডিয়ার প্রতি বামপন্থী শরীর গুলো দেখছে সিপিআই এমএল, বিহারের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেটা সিপিআই বা সিপিআইএম, বিহারে সেটা সিপিআই এমএল মার্কসিস্ট লেনিনিস্ট
ওকে, তাহলে এখনো মানে সঠিকভাবে বলা যাচ্ছে না, যে কোনো কিছু হতে পারে নির্বাচনে। সময় ফুরিয়ে গেছে সাজ্জাদা, আছে অনুষ্ঠানে আর সময় নিতে পারছি না। তাহলে মোটে আপনার যেটা বুঝতে পারছি ইন শর্ট, তাহলে মোটামুটি এই মুহূর্তে বলা যাচ্ছে না নির্বাচনের পর কি হতে পারে। কোন গঠবন্ধন, মহাগঠবন্ধন বলুন বা এনডিএ বলুন, ছোট বড় সবাইকে নিয়ে একই সংসারে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তবে দেখা যাক কি হয় আগামী দিনে। অসংখ্য ধন্যবাদ সাজ্জাদা, আপনাকেও ধন্যবাদ, ত্রিদীপদা আপনাকেও ধন্যবাদ, এবং মনিমদা আপনাকেও ধন্যবাদ। কনক্লুশনে একটা গন্ডগোল হলো, হ্যাঁ, জোট একসঙ্গেই থাকবে, হ্যাঁ, যে সফল হবে সে একসঙ্গে থাকবে, যে সফল হবে একসঙ্গে থাকবে। অবশ্যই সঙ্গে থাকুন আপনারা। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, বিহার নির্বাচন শুধুমাত্র একটি রাজ্যের নির্বাচন নয়, এটি আগামী দিনে জাতীয় রাজনীতির দিক নির্দেশক হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য, জোট রাজনীতির ভবিষ্যৎ এবং জনগণের মনোভাব সবই এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। তাই গোটা দেশের নজর আজ বিহারের দিকে। 14ই নভেম্বর জানা যাবে বিহারের জনগণ কাকে বেছে নিয়েছেন। বিহারের নির্বাচন সব খবরে চোখ রেখেছি আমরা, তাই আপনারা সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।